আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা বিয়োগ অঙ্ক নিয়ে আলোচনা করব। খুব সহজ একটা বিষয়, বিয়োগ অঙ্ক। তো এটা দিয়ে আমরা পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম দুইটাই আলোচনা করব। এরপরে আমরা সিদ্ধান্ত নিব বা আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন নিয়মটাকে আমাদের গ্রহণ করা উচিত, পুরাতনটা নাকি নতুনটা। আমি জানি যে অধিকাংশ লোকজনই পুরাতন নিয়মটাতে অভ্যস্ত বেশি। ওই পুরাতন নিয়মটা নিয়ে আমার বেশ কিছু খটকা আছে বা বেশ কিছু প্রশ্ন থাকে। পুরাতন নিয়মের অঙ্কটা করে ফেলা যাবে, উত্তরটা মিলে যাবে, কিন্তু ওখানে বেশ কিছু প্রশ্ন থেকে যায়। বিশেষ করে আমার কিছু প্রশ্ন থাকে। সেটা কি, আমরা পুরাতন নিয়মটা একটু দেখি। এখানে আমরা কি জানি, 523 টাকা ধরি। বিষয়টা এরকম যে মামুনের কাছে 523 টাকা আছে, সে সুমনকে 155 টাকা দিয়ে দিল। যদি মূল প্রশ্নটা এরকম হয়, তাহলে মামুনের কাছে আর কত টাকা থাকবে? এটা হলো মামুনের টাকা। আর ধরি সে সুমনকে 155 টাকা দিবে, তাহলে মামুনের কাছে আর কত টাকা থাকবে? এরকম যদি হয় মূল প্রশ্নটা। এখন আমরা জানি এটা কিভাবে করতে হয়, যে একজনের টাকা থেকে আরেকজনের টাকাটা বিয়োগ দিতে হয়। তাহলে মামুনের কাছে আছে কত টাকা? 523 টাকা। আর সে সুমনকে দিবে 155 টাকা। 155 টাকা কিন্তু সুমনের কাছে নাই। এই টাকাটা আমি কেন লিখলাম? যে এটা আমি লিখলাম যে আসলে 523 টাকা থেকে কত টাকা তাকে দিতে হবে সুমনকে, সেটা আমি নিচে লিখে রাখলাম। বিয়োগ করার জন্য সেটা লিখতেই হবে। এখন পুরাতন নিয়মে আমরা যেটা করি, যে উপরে কত আছে? 3 একক, 2 দশক আর 5 শতক। তাহলে 3 একক যেহেতু, নিচে আছে কত? 5 একক। অর্থাৎ তার কাছে আছে 3 একক, বা যদি আমি ধরি যে 1 টাকার নোট আছে 3টা, সুমনকে দিতে হবে 1 টাকার নোট 5টা, 5 একক দিতে হবে। তাহলে তার কাছে আছে 3টা, দিবে 5টা, এটা সম্ভব না। তাহলে কি করতে হবে? তার এখানে যেহেতু কম আছে, আমরা কি করি পুরাতন নিয়মে, এখানে 10 যোগ করে দিই। 10 যোগ করে দিই। আরেকটা ভুল ধারণা আমাদের, যে এখানে যখন আমরা 10 যোগ করি, 10 আর 3 কত হচ্ছে? 13। 13 থেকে 5 বিয়োগ করে থাকে কত? 8। এবং পরে অনেক শিক্ষার্থীদের আমি বলতে শুনি যে হাতের নিয়ে আসলাম 1, উপরে যেহেতু 10 যোগ করলাম, হাতের নিয়ে আসলাম 1। আসলে এই বিষয়টা ভুল। এটা হাতের নিয়ে আসলাম এরকম না। এখানে উপরে যদি কম হয়, সেক্ষেত্রে উপরে যদি আমি 10 যোগ করি এবং নিচেও যদি 10 যোগ করি, অর্থাৎ বিয়োজ্য এবং বিয়োজন দুইটাতে যদি আমি 10 যোগ করি, তাহলে বিয়োগ ফলের কোনো পার্থক্য হয় না। আসলে হাতের নিয়ে আসা না, উপরে যখন আমি এককের করে 10 যোগ করব, নিচেও কি করতে হবে? 10 যোগ করতে হবে। দুইটাতেই সমান সমান যোগ করে দিতে হবে। এখন উপরে যদি আমি 10 যোগ করি, 10 একক, আর এখানেও যদি আমি 10 যোগ করি, তাহলে 15 একক হয়ে যাবে। তাহলে 13 একক থেকে 15 একক বিয়োগ করা যাবে না। তাহলে উপায় কি? উপরে যেহেতু 10 যোগ করলাম, নিচে আমার কি করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে এখানে 10 একক যোগ করলাম। যখনই আমি এককের ঘরে 10 যোগ করব, তখন কি করব? এই 10-এর সমান পরিমাণ, আমরা কি জানি? 1 দশক। 10 একক সমান হলে 1 দশক। তখন আমরা কি করি? এটার সাথে আমরা 1 যোগ করে দিই, 1 দশক যোগ করে দিই। তাহলে উপরে 10 যোগ করলাম, নিচেও কত যোগ করা হলো? 1 দশক, মানে 10ই যোগ করা হলো। এখন যদি বিয়োগ করি, বিয়োগ ফলের কোনো পার্থক্য হবে না। তাহলে এই হলো বিষয়। আসলে হাতের নিয়ে আসি না, উপরেও 10 যোগ করলাম, নিচেও 10 যোগ করলাম। তবে উপরে এককের ঘরে 10, নিচে 10-এর ঘরে 1। আচ্ছা, এখন আমি যদি 10 আর 3 13, 13 থেকে যদি 5 বিয়োগ করি, রইল কত? 8। আবার এখানে রইল কত? 2, আর এখানে রইল কত? 5 আর 1 6। তাহলে 2 থেকে আমরা 6 বিয়োগ করতে পারি না। 2 দশক থেকে 6 দশক বিয়োগ করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করতে হবে? উপরে আবার 10 যোগ করতে হবে, আমাদের পুরাতন নিয়মে। তাহলে উপরে যদি আমি 10 যোগ করি, তাহলে 10 আর 2 কত হচ্ছে? 12। 12 থেকে আমরা কি করব? 6 বিয়োগ করব। তবে উপরে যেহেতু 10 দশক যোগ করলাম, 10 দশক মানে কি? 100। তাহলে নিচেও কি করতে হবে? 100 যোগ করতে হবে। তাহলে 100 কিভাবে যোগ করব? শতকের ঘরে আমরা 1 যোগ করে দেব। তার মানে নিচেও, উপরেও 100 যোগ করলাম, নিচেও কি করলাম? 100 যোগ করে দিলাম। সেক্ষেত্রে বিয়োগ ফলের কোনো পার্থক্য হবে না। এখন আমরা কি করি? 10 আর 2 12, 12 থেকে 6 বিয়োগ করি, তাই কত? 6। আর এখানে আছে কত? উপরে আছে 5 আর নিচে আছে 11 কত? 2। 5 থেকে 2 বিয়োগ দিলে থাকে কত? 3। আমাদের বিয়োগটা হয়ে গেছে। এটার পুরাতন নিয়মে
তাহলে বিষয়টা সহজ পুরাতন নিয়মে, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। সেটা হলো, এই যে উপরে আমি কি করলাম, 10 যোগ করলাম, 10 টাকা যোগ করলাম, আবার এখানে কত কি করলাম, 10 মানে 100 টাকা যোগ করলাম। তাহলে উপরে মোট কত টাকা যোগ করা হলো, 110 টাকা যোগ করা হলো। আর নিচেও কি করলাম, আমরা 110 টাকা যোগ করলাম। তাহলে এই যে 110 টাকা আমি দিলাম মামুনকে আমি কি করলাম, এই বিয়োগ করার সুবিধার্থে 110 টাকা আমি যোগ করলাম। 11 ঘরে 10, 10 ঘরে 10, অর্থাৎ 110 টাকা যে যোগ করলাম, এই টাকাটা আসবে কোত্থেকে, কে দিবে? এখানে প্রশ্নটা ছিল, মামুনের কাছে আছে 523 টাকা, সে সুমনকে দিবে 155 টাকা। তাহলে বিষয়টা কি হলো, তাকে আমি 110 টাকা দিলাম, আমি দিলাম বা কে দিবে? এখানে দুইজনের, প্রশ্নটা হলো দুইজনের, মামুন এবং সুমনের। তাহলে বাইরে থেকে তৃতীয় পক্ষ কেন আসবে আর এসে তাকে 110 টাকা দিবে? আর 110 টাকা যদি দেয়, তাহলে 110 টাকা দেওয়ার পরে মামুনের টাকা হয়ে যাচ্ছে কত, 633 টাকা। 523 ছিল তার কাছে, আর 110 টাকা দিল, যেই দিক 110 টাকা দিল, কত হয়ে গেল, 633 টাকা। তাহলে আমাদের মূল প্রশ্নটাই তো ঠিক থাকলো না। মামুনের কাছে ছিল বলা আছে কত, 523 টাকা, আমি বাইরে থেকে এনে কি করলাম, 110 যোগ করে দিলাম। তাহলে আমার মূল প্রশ্নটাই তো ঠিক রইল না। আর আরেকটা বিষয়, সুমনকে দেওয়ার কথা 155 টাকা, আবার নিচে আমি কি করলাম, এখানে 1/10 মানে কত, 10, আর এইখানে 1 শতক মানে 100, তার মানে তার কাছে আমি কি করলাম, 110 টাকা যোগ করে দিলাম। তাহলে সে পাওয়ার কথা 155 টাকা, তার সাথে আমি যোগ করে দিলাম কত, আরো 110 টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে, 265 টাকা হয়ে যাচ্ছে। আসলে সুমনের পাওয়ার কথা ছিল 155 টাকা, কিন্তু সে পাচ্ছে কত, 265 টাকা। এই একটা বিষয়। তাহলে উপরে 110 টাকা বেশি পাচ্ছে, মামুনের পাওয়ার কথা 523 টাকা, সে 110 বেশি পাচ্ছে, আর সেও 110 বেশি পাচ্ছে। তাহলে এখানে কি মূল প্রশ্ন যা ছিল, মূল প্রশ্ন কিন্তু এখানে ঠিক থাকলো না। বিয়োগটা করার কথা ছিল 523 থেকে 155, এখানে কম বা বেশি হওয়ার কথা না। আমার মূল টাকাটা ঠিক রাখতে হবে। তো উত্তরটা মিলে গেছে, ঠিক আছে, 368 ঠিক আছে। এটা আমরা একটা শর্ট টেকনিক হিসেবে নিতে পারি। শুধু বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে আমরা শর্ট টেকনিক ব্যবহার করি, যে কিভাবে সহজে করা যায়। তো সহজে করার জন্য আমরা এই বিষয়টা হয়তো ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি, আমরা জানি আমাদের শিক্ষার্থীদের শিক্ষাটা দিতে হয় বাস্তব উপকরণের সাহায্যে। আমরা যদি বাস্তব বা অর্ধবাস্তব উপকরণের সাহায্যে শিক্ষা দিতে যাই, তাহলে কিন্তু এই বিষয়টা আমরা করতে পারবো না। এখানে বিভিন্ন প্রশ্ন থেকেই যাচ্ছে, যে 110 টাকা এখানে আসলে 110 টাকা, এখানে আসলে 110 টাকা, মোট 220 টাকা। 220 টাকা আসলো থেকে? আর যদি আমি কারো কাছ থেকে ধার নেই, তৃতীয় পক্ষ যদি চলে আসে, তাহলে এই 220 টাকা তো আমার তাকে শোধ করতে হবে। এরকম কিছু প্রশ্ন শিক্ষার্থীদের মনে আসতে পারে। তা এই নিয়মে না করে আমরা যদি নতুন নিয়মে করি, তাহলে এটা কেমন হয় আমরা একটু দেখি। পুরাতন নিয়মে এরকম বেশ কিছু সমস্যা বা প্রশ্ন থেকে যায় পুরাতন নিয়মে। আর নতুন নিয়মে যদি আমরা অঙ্কটা করি, তাহলে বিষয়টা এরকম, যে নতুন নিয়মে আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বইতে যেভাবে দেওয়া আছে, উপরে আছে কত, 523 টাকা। এক্ষেত্রে আমরা চিন্তা করবো কি, আমাদের কাছে 1 টাকার নোট আছে 3টা, 10 টাকার নোট আছে 2টা, এবং 100 টাকার নোট আছে কত, 5টা, অর্থাৎ 3 একক 2.5 শতক। আর এই টাকাটা কি, এটা কিন্তু সুমনের কাছে নাই। আমরা যখন উপকরণ ব্যবহার করব, তখন এখানে এরকম একটা ছক বানাবো, একক, দশক, শতক, এরকম ছক বানাই নতুন নিয়মে। তার কাছে আছে কি 3 একক, এরকম একের কার্ড বসাবো আমরা এখানে 3টা একের কার্ড বসাবো, মানে তার কাছে 1 টাকার নোট আছে 3টা। এরপরে 10 টাকার নোট আছে 2টা, 2 দশক যেহেতু, আর 100 টাকার নোট আছে 5টা। 100 টাকার নোট 5টা, 3টা, 4টা, 5টা। আমরা এরকম শখ বানাবো আর্ট পেপারে বা পোস্টার পেপারে, এবং কিছু কার্ড বানিয়ে রাখবো, 1 টাকার কার্ড, 10 টাকার, 10 টাকার কার্ড এবং 100 টাকার কার্ড। এবং এই উপরে মামুনের কাছে যে টাকাটা আছে, এখানে যাই দেওয়া থাক, সেই অনুযায়ী আমরা এককের করে, যে 3 একক আছে 3টা কার্ড বসাবো, 10 এর করে যেহেতু 2 দশক আছে,
তাহলে 10-এর কার্ড বসাবো 2টা, আর মানে এটা দিয়ে বোঝাচ্ছে 10 টাকার নোট 2টা এরকম বোঝাচ্ছে, আর 100 টাকার নোট আছে 5টা। বসালাম। বসানোর পরে আমাদের কি করতে হবে, 155, এটা কি, এটা কিন্তু সুমনের কাছে নাই। এই টাকাটা কি করতে হবে, মামুন সুমনকে দিবে। তাহলে যে টাকাটা দিবে এটাই আমরা একটু নিচে লিখে রাখলাম, কেন, বোঝার জন্য, যে তাকে 1 টাকার নোট দিতে হবে কয়টা, 5টা, 10 টাকার নোট দিতে হবে 5টা, এবং 100 টাকার নোট দিতে হবে 1টা। এখন এটা থেকে যদি আমি এটা বিয়োগ করতে চাই, কিভাবে করব, বিষয়টা হলো যে মামুন কি করবে, তাকে এই টাকাটা দিবে। এখন শিক্ষার্থীদের যদি আমি প্রশ্ন করি যে সুমনের কাছে তো এই টাকাটা নাই, মামুনের কাছে কি আছে, 1 টাকার নোট আছে 3টা, আর 10 টাকার নোট আছে 2টা। এখন সুমনকে দিতে হবে 1 টাকার নোট 5টা, মামুনের কাছে 1 টাকার নোট আছে 3টা, সুমনকে দিতে হবে 5টা। আবার মামুনের কি আছে, 10 টাকার নোটও আছে, 100 টাকার নোটও আছে। এখন যদি সে 5টা 1 টাকার নোট দিতে চায়, তাহলে তার কাছে তো 5টা 1 টাকার নোট নাই। তাহলে এক্ষেত্রে কি করণীয় বা কি করা যেতে পারে, নিশ্চয়ই শিক্ষার্থীদের মধ্য থেকে এই বিষয়টা আসবে এবং তারাই বলবে যে স্যার তার কাছে যেহেতু 10 টাকার নোট আছে 2টা, তাহলে একটা 10 টাকার নোট ভাঙতি করে ফেলে। সে 1 টাকা 10 টাকার নোট ভাঙতি করে ফেলবে। তাহলে 10 টাকার একটা নোট যদি ভাঙতি করে ফেলে, তাহলে একটা 10 টাকার নোট থেকে 1 টাকার নোট আসবে কয়টা, 10টা। এটা তাদের জানা থাকবে অবশ্যই আগেই। তাহলে এখানে যখন আমি একটা 10 টাকার নোট ভাঙতি করে ফেললাম, এই একটা 10 টাকার নোট আমি ভাঙতি করে ফেললাম, অর্থাৎ এখানে থাকতেছে কত আমার, একটা, 2টা ছিল, একটা ভাঙতি করে ফেললাম আর একটা রইল। আর একটা 10 টাকার নোট ভাঙতি করে আমি 1 টাকার নোট পাচ্ছি কয়টা, 10টা। তাহলে এই 1 টাকার নোটগুলো আমি কোথায় বসাবো, এই ঘরে, যেহেতু এগুলো এককের কার্ড। এরকম কয়টা বসাবো আমি, 10টা। একটা নোট হলো ওটা 10টা আমি নতুন করে বসিয়ে দিলাম। আর এখানে 2টা ছিল, 2টার মধ্যে একটাকে ভাঙতি করে ফেলছি, ফলে এখন এখানে আছে কয়টা, একটা। এখন আমি শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবো যে এখানে 1 টাকার নোট কয়টা আছে মোট। তারা নিশ্চয়ই বলবে, এই কার্ডগুলো দেখে হিসাব করে বলবে যে মোট কয়টা আছে, 13টা। তাহলে একটা 10 টাকার নোট ভাঙতি করে 10টা 1 টাকার নোট পাইলাম। এই 1 টাকার নোট 10 আমি কি করলাম, একবার করে যোগ করে দিলাম। তাহলে এখন কত হচ্ছে, এককের কার্ড হচ্ছে কয়টা, 13টা, অর্থাৎ 1 টাকার নোট 13টা। এখন যেহেতু মামুনের কাছে 13টা 1 টাকার নোট আছে, সে কি করতে পারবে, সুমনকে 5টা 1 টাকার নোট দিতে পারবে এখান থেকে, তার কাছে ভাঙতি আছে। এখন সে যদি 5টা 1 টাকার নোট দিয়ে দেয়, তাহলে তার কাছে 1 টাকার নোট থাকবে কয়টা, 5টা 1 টাকার নোট দিয়ে দিবে। আমরা কি করবো, এখান থেকে 1 টাকার নোট 5টা সরিয়ে ফেলবো, 3টা 4টা 5টা। এখন যদি আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে মামুন সুমনকে 5টা 1 টাকার নোট দিল, তাহলে তার কাছে রইল কত, সেখান থেকে হিসাব করে বলবে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে তার কাছে কয়টা রইল, 8টা 1 টাকার নোট রইল। আচ্ছা, গেল এককের হিসাব। এখন আমরা দেখি মামুনের কাছে 10 টাকার নোট আছে কয়টা, এখন একটা 10 টাকার নোট আছে, 1 টাকা ভাঙতি করে ফেলছে। আচ্ছা, 10 টাকার নোট যদি একটা থাকে, সুমনকে দিতে হবে 10 টাকার নোট কয়টা, 5টা। তাহলে আছে একটা, দিতে হবে 5টা, এটা তো সম্ভব না। তাহলে কি করব, যে আবার শিক্ষার্থীদের জিজ্ঞাসা করতে পারে যে তাহলে উপায় কি, মামুনের কাছে আবার কি আছে, 100 টাকার নোট আছে কয়টা, 5টা, আর 10 টাকার নোট আছে এখন একটা। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বলবে যে স্যার এখানে যেহেতু 100 টাকার নোট 5টা আছে, এর মধ্যে আমরা কি করি, একটা 100 টাকার নোটকে ভাঙতি করে ফেলি, একটা 100 টাকার নোটকে ভাঙতি করে ফেলি। তাহলে একটা 100 টাকার নোট যদি ভাঙতি করে ফেলি, তাহলে 10 টাকার নোট পাওয়া যাবে কয়টা, 10টা। এই 10টা 10 টাকার নোট মানে 10টা 10 টাকা আমরা কি করব, এই জায়গায় যোগ করে দিব, নিচে যোগ করি, এখানে 1টা 2টা, এখানে 10-এর কার্ড বসাবো 10টা। আমরা পুশপিন বোর্ডে ওই পুশপিন দিয়ে এই কার্ডগুলো বসিয়ে দিব, এক এক করে 10টা। এবং আমরা বসাবো বলতে আসলে এই কাজগুলো আমরা করি না, আমরা শিক্ষার্থী 2জন শিক্ষার্থী বা 3জন শিক্ষার্থীকে সামনে নিয়ে এসে এই কাজগুলো করাই, এটা হলো নিয়ম। আচ্ছা, তাহলে
এখানে যেহেতু আমি একটা নোট ভাঙতি করে ফেললাম, এখন আর 5টা নাই আমার কাছে, আছে কয়টা? 4টা। তাহলে 4টা 100 টাকার নোট আছে, আর এই যে 100 টাকার নোট ভাঙতি করলাম একটা, এটা থেকে হচ্ছে কত? 10 টাকার নোট হচ্ছে আরো 10টা। তাহলে এখানে 10 টাকার নোট মোট কয়টা হচ্ছে? এখানে 10 টাকার নোট মোট হচ্ছে হলো 11টা। অর্থাৎ এখানে কি হবে? আরো 10 যোগ হবে। একটা 100 টাকাকে 10টা 10 টাকার নোট বানালাম যেহেতু, এখানে আরো 10 যোগ হবে। তাহলে 10 টাকার নোট মোট কয়টা হচ্ছে? 11টা। এখন 11টা 10 টাকার নোট যেহেতু মামুনের কাছে আছে, সে এখন কি করতে পারবে? সুমনকে 5টা 10 টাকার নোট দিতে পারবে। তাহলে যদি 5টা 10 টাকার নোট দিয়ে দেয়, তাহলে তার কাছে থাকবে কয়টা? 6টা। এখন আমরা কি করবো? 5টা 10 টাকার নোট যেহেতু দিয়ে দেবে, তার কাছে 5টা আমি মুছে ফেলবো। 2টা 3টা 4টা 5টা। এই 5টা 10 টাকার নোট যদি আমি মুছে ফেলি, তাহলে এখানে 10 টাকার নোট মামুনের কাছে রইলেও কয়টা? 6টা। অর্থাৎ 10 আর 1 11। 11 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে থাকে কত? 6। এখন আমরা দেখবো যে এখানে 100 টাকার নোট আছে কয়টা মামুনের কাছে? 4টা। আর সুমনকে দিতে হবে কয়টা 100 টাকার নোট? একটা। তাহলে 4টা থেকে একটা 100 টাকার নোট সহজেই দেওয়া যায়। দেওয়ার পরে তার কাছে থাকবে কত? 3টা 100 টাকার নোট থাকবে। এখানে যখন আমরা কার্ড দিয়ে এই কাজগুলো করবো, তখন শেষ পর্যন্ত এটা কিন্তু দেওয়ার পরে, সুমনকে দেওয়ার পরে এটুকু রয়ে গেছে। তো সুমনকে দেওয়ার পরে যদি এটুকু থাকে, এখন যদি আমি শিক্ষার্থীদের জিজ্ঞাসা করি যে মামুনের কাছে এখন কত টাকা আছে, তাহলে দেখাই যাচ্ছে এখানে আছে কত? 3, মানে 3 শতক। আর এখানে আছে কত? 6, অর্থাৎ 6 দশক। আর এখানে আছে একক কত? 8। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে কত টাকা আছে? 368 টাকা। তবে উত্তরটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছে। এখানে কোনো ধারের প্রশ্ন আসে না বা অন্য কোনো বিষয় আসে না। এখানে সহজ একটা বিষয়, এখানে বাইরের কোনো প্রশ্নই থাকে না, কারো মনে কোনো প্রশ্ন থাকার কথা না, এবং এটা খুব স্বাভাবিকভাবেই তারা মেনে নেবে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করবে এই বিয়োগটাতে, এবং বুঝতে কোনো সমস্যা হবে না আমার যে মনে হয়। তাহলে আর আগের নিয়মে যদি আমরা এই বিয়োগটাই করি, তাহলে সেখানে কি হয়? বেশ কিছু প্রশ্ন থেকে যায় যে ধারের প্রশ্নটা কেন আসে, কেন ধার নিলাম, ধার নেওয়ার পরে মূল প্রশ্ন ঠিক থাকতেছে না, আর যদি আমি ধার নেই বিয়োগ করার সুবিধার্থে, তাহলে সেই ধারটা তোমার শোধ করতে হবে, এমন কিছু প্রশ্ন থেকে যায়। তাহলে এখন আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা যদি বাস্তব উপকরণ ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা দেই, তাহলে অবশ্যই কি করতে হবে? বাস্তব উপকরণ ব্যবহারের ক্ষেত্রে এটা হলো বেস্ট নিয়মটা, এটা হলো বেস্ট। এবং দেখবেন যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বইতে এই নিয়মটাই বলা আছে। সবগুলা বিয়োগ অঙ্ক হাতে রেখে যে বিয়োগগুলা, এবং হাতে না রেখেও হাতে রেখে যে বিয়োগগুলা, সবগুলাকে এই একই নিয়মে করা আছে। আগের নিয়ম কিন্তু বর্তমানে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, হয়তো এই কারণেই। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই বিয়োগ অঙ্কটা বা হাতে রেখে বিয়োগ যাকে বলি, সেটা আসলে কোন নিয়মে করা উচিত, আগের নিয়মে নাকি বর্তমান নিয়মে। আমি আগেই বলেছি যে এই আগের নিয়মে অঙ্কটা করলে ভুল হবে না। ভুল হবে না বলতে আমরা কি করব? শর্টকাট একটা টেকনিক হিসেবে, শর্টকাট নিয়ম হিসেবে আমরা আগের নিয়মে অঙ্কটা করতে পারি, আগের নিয়মে। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে বা বাস্তব উদাহরণ বা বাস্তবের সাথে মিল রেখে করতে চাই, তখন অবশ্যই কি করতে হবে? আগের নিয়মে সেটা করা যাবে না। আমার মনে হয় সেটা এই নিয়মে করলে কোনো প্রশ্ন থাকে না। এখন সিদ্ধান্ত আপনাদের। আজকে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।